উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আর ধৈর্য দেখাবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। পিয়ংইয়ংকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার। আরব দেশগুলোর অবরোধ রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার শামিল, বললেন কাতারি প্রতিরক্ষামন্ত্রী। গণমাধ্যম আল জাজিরা বন্ধের দাবি অগ্রহণযোগ্য, জানালো জাতিসংঘ। এবং চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে হংকংয়ের এমন কোন আচরণ সহ্য করবে না বেইজিং, হুঁশিয়ারি জিনপিং এর। প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে শপথ নিলেন ক্যারি লাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্র আর ধৈর্য দেখাবে না বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে বৈঠকের পর পিয়ংইয়ং এর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ট্রাম্প। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেয়া হবে উল্লেখ করে পিয়ংইয়ং এর জন্য এখনো আলোচনার দ্বার খোলা আছে বলে জানান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে আসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দুদেশের শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হলেও মূলত আলোচনা হয় উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে চলা দেশটির বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয় দুদেশ। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অবিবেচক এবং বর্বর শাসকের অধীনে উত্তর কোরিয়া যে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে আর চুপ করে থাকার কোনো অবকাশ নেই। পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচির কঠোর জবাব দিতে হবে। দেশটির স্বৈরাচারী নেতা জনগণ কিংবা প্রতিবেশী দেশের নিরাপত্তা নিয়ে ভাবে না, এমনকি মানবাধিকার নিয়েও নয়। পিয়ংইয়ং এর উপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ট্রাম্পের মতো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচি বন্ধ করলেই কোরীয় উপদ্বীপে শান্তি আসবে। উত্তর কোরিয়ায় হামলা চালানোর কোনো ইচ্ছে ওয়াশিংটন বা সিউলের নেই। তবে যদি তারা বাধ্য করে তাহলে নিজেদের দুর্ভাগ্যের জন্য অন্যকে দায়ী করার কোনো অবকাশ থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি তাদের উপর কঠোর অবরোধ আরোপের বিষয়ে আলোচনা করেছি। পিয়ংইয়ং চাইলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগও রাখা হয়েছে। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিতে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগে দুই চীনা নাগরিক ও সে দেশের একটি শিপিং কোম্পানিকে নিষিদ্ধ করায় এর তীব্র সমালোচনা করেছে বেইজিং। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে ভুল পদক্ষেপ উল্লেখ করে উত্তর কোরিয়া ইস্যুতে দুদেশের সুসম্পর্কের যেন অবনতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। হোয়াইট হাউসের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো MSNBC মর্নিং জোয়ের দুই সংবাদ পাঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রতিবেদন করায় মিকা এবং জো স্কারবরোকে টুইটারে অশোভন ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। পাশাপাশি অনুষ্ঠানটিকে নিম্নমানের বলে আখ্যাও দিয়েছেন বলে অভিযোগ তাদের। এদিকে তাদের ব্ল্যাকমেইলের যে অভিযোগ উঠেছে তা মিথ্যা এবং ভুয়া খবর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ট্রাম্প। তবে জো স্কারবরো জানিয়েছেন হোয়াইট হাউস তাদেরকে নিয়ে ট্যাবলয়েডে নেতিবাচক স্টোরি ছাপায় হুমকি দিয়েছে, সে প্রমাণ রয়েছে তার কাছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, নিউ ইয়র্কে চিকিৎসকের গুলিতে আরেক চিকিৎসক নিহত, হামলাকারীর মৃত্যু, আহত 6। হামলাকারী ওই হাসপাতালেই আগে কাজ করতেন জানিয়েছে পুলিশ। সৌদি আরব ও তার মিত্র আরব দেশগুলো অবরোধ করে কাতারের বিরুদ্ধে রক্তপাতহীন যুদ্ধের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন কাতারি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ। আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই এ সংকটের গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশাবাদী তুরস্ক। সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এদিকে কাতারের গণমাধ্যম আল জাজিরা বন্ধের দাবিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই শুক্রবার তুরস্ক সফর করেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া। আঙ্কারায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইসিকের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে উপসাগরীয় অঞ্চলের সংকট সমাধান ও কাতারের নিরাপত্তা বিধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কাতারের অধিকার সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর সচেতন ও সহানুভূতিশীল হওয়া উচিত উল্লেখ করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাতারের নিরাপত্তায় সবসময় পাশে থাকবে তুরস্ক। আলোচনার মাধ্যমে খুব শিগগিরই সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অবরোধ আরোপের মাধ্যমে সৌদি আরব ও তার মিত্ররা কাতারের বিরুদ্ধে রক্তপাতহীন যুদ্ধের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আল আরাবিয়া আল জাদিদ নামে একটি পত্রিকায় সাক্ষাৎকারে আল আতিয়া বলেন, কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদ উভয় দেশের নাগরিকদের জন্যই ক্ষতিকর। এ ধরনের পদক্ষেপ সামাজিক বন্ধন নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জাতিসংঘ বলছে, কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরা বন্ধের যে দাবি করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আল জাজিরা নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট অন্যান্য গণমাধ্যম বন্ধে আরব দেশগুলোর দাবির বিষয়ে উদ্বিগ্নের কথা জানায় সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র বলেন, গণমাধ্যম বন্ধের দাবি বাক স্বাধীনতার অধিকারের ওপর চরম আঘাত। আল জাজিরা সহ কয়েকটি গণমাধ্যম বন্ধে সৌদি আরব ও তার মিত্ররা যে দাবি জানিয়েছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এ ধরনের দাবি মানবাধিকারের উপর চরম আঘাত। আপনি টেলিভিশনটি দেখেন আর না দেখেন, তাদের নীতিমালা আপনার পছন্দ হবে না, আর বন্ধের দাবি জানাবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বৈঠকে কাতারের উপর সৌদি আরব সহ কয়েকটি দেশের অবরোধ তুলে নিতে ওই দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান থানি। উপসাগরীয় অঞ্চলের সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, আলাপে উগ্রবাদ দমনে সব দেশকে এক হয়ে কাজ করার পাশাপাশি সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। হংকংয়ের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চীনের বিশেষ প্রশাসনিক এ অঞ্চলটির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, চীনের স্বাধীনতা এবং নিরাপত্তাকে বিপন্ন করে হংকংয়ের এমন কোনো চ্যালেঞ্জ সহ্য করবে না বেইজিং। এদিকে চীনের কাছ থেকে স্বাধীনতার দাবিতে এদিনও বিক্ষোভ করেছেন শতাধিক স্বাধীনতাকামী সাধারণ মানুষ। শনিবার গোল্ডেন বাউহিনিয়া স্কয়ারে চীন ও হংকংয়ের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় হংকংয়ের 20তম হস্তান্তর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হংকংয়ের নবনির্বাচিত প্রধান নির্বাহী কেরি লাম এবং বিদায়ী প্রধান নির্বাহী লিয়ং চুন ইং। অনুষ্ঠান যখন চলছিল তখন বাইরে বিক্ষোভ করছিল হংকংয়ের শতাধিক স্বাধীনতাকামী বাসিন্দা। এ সময় চীনপন্থীদের সঙ্গে স্বাধীনতাকামীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। আমরা হংকংয়ের নিয়ম মেনে চলছি। কেউ হংকংয়ে বিশৃঙ্খলা তৈরি করুক, এটা আমরা চাই না। হংকংয়ের নাগরিক হিসেবে দেশের শান্তি রক্ষার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়েছি। চীনের পতাকাধারীরা আমাদের উপর হামলা চালায়। 1997 সালের আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। এদিনই আলাদা এক অনুষ্ঠানে নবনির্বাচিত প্রধান নির্বাহী কেরি লামকে শপথ বাক্য পাঠ করান চীনা প্রেসিডেন্ট। এ সময় দেয়া ভাষণে হংকংয়ে প্রচলিত এক দেশ দুই নীতির যৌক্তিকতা তুলে ধরেন তিনি। বলেন, যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে হংকংয়ের জনগণ। প্রেসিডেন্ট শি জিনপিং এই বলে হুঁশিয়ারি করে দেন যে হংকংয়ের দিক থেকে চীনের সার্বভৌমত্বে আঘাত হানার মতো কোনো কার্যকলাপ সহ্য করবে না তার সরকার। এক দেশ দুই নীতি পদ্ধতি প্রাথমিকভাবে জাতিসত্তা রক্ষার স্বার্থে অঞ্চলটির সার্বভৌমত্ব বজায় রাখার খাতিরে চীন এবং ব্রিটেন আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়। নতুন করে এই বিষয়ে আলোচনার কিছু নেই। আমাদের উচিত জাতীয় সার্বভৌমত্বের স্বার্থে এই সিদ্ধান্তকে আরো বেশি অর্থবহ করে তোলার চেষ্টা করা। চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে বিপন্ন করার মতো কোনো কার্যকলাপ হংকংয়ের জন্য নিষিদ্ধ। শপথ গ্রহণের পর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নীতিমালা অক্ষুণ্ণ রাখার ঘোষণা দেন প্রধান নির্বাহী কেরি লাম।
আগের দিন শুক্রবার হংকংয়ের হস্তান্তর দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হংকং এবং চীনের শিল্পীরা অংশ নেন। 1997 সালের 1 জুলাই হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। এই দিনটিকে হংকংয়ের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও চীনের শাসন ব্যবস্থাতেই চলতে হয় হংকংকে। শিরিন আক্তার, সময় সংবাদ। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক নিহত হয়েছেন। মারা গেছে হামলাকারীও। আহত হয়েছেন অন্তত 6 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ব্রোঙ্কসো লেবানন হাসপাতালে এলোপাতাড়ি গুলি ছোড়ে ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশের প্রধান মুখপাত্র জানান, হামলাকারীর নাম হেনরি বেলো। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগের সাবেক চিকিৎসক ছিলেন। ইতোমধ্যে তার ছবি গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর লাশ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে হামলা চালানোর পর সে নিজেও আত্মহত্যা করে। এই ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ বিরোধী দলের নেতাকর্মীরা। দেশটিতে চলমান বিক্ষোভে প্রায় 3 শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ, যাদের মধ্যে 72 জন শিক্ষার্থীও রয়েছে। তাদের মুক্তির দাবিতে শুক্রবার দেশটির রাজধানীর কারাকাসের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় সেখানকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। গত এপ্রিল থেকে দেশটিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে। দেশটিতে অর্থনৈতিক মন্দা, খাদ্য ও জরুরি ওষুধ সংকটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দু সালে প্রায় 5 লাখ সিরীয় শরণার্থী দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি UNHCR জানায়, ফিরে আসা সিরীয়দের মধ্যে গৃহহীন 4,40,000-এর বেশি মানুষ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এবং অন্তত 31,000 বিদেশে আশ্রয় নিয়েছিল। তাদের অধিকাংশই আলেপ্পো, হামা, হোমস ও দামেস্কে নিজেদের সম্পদ ও পরিবারের লোকজনের খোঁজে ফিরে এসেছে বলে জানা যায়। তবে সিরিয়ার পরিস্থিতি গৃহহীনদের ফিরে আসার জন্য এখন নিরাপদ নয় বলে সতর্ক করেছে UNHCR। এর আগে 2015 সালে গৃহহীন প্রায় 2,60,000 শরণার্থী তুরস্ক থেকে সিরিয়ায় ফিরে আসে। এদিকে রাক্কায় সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নতুন পদ্ধতি অবলম্বন করছে IS। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাক্কার আল সিনা ও আল মাসলাবে SDF এর পোশাক পরে সরকারি বাহিনীর উপর হামলা চালায় প্রায় 30 থেকে 40 জন IS জঙ্গি। হামলার পর আল সিনা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় জঙ্গিরা। তবে এরই মধ্যে এলাকাটি পুনর্দখল অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শৈশবের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করলেন লিওনেল মেসি। বন্ধু স্বজনদের অভিনন্দনে আপ্লুত আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় 60 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান না মেলায় সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবীয় উপকূল থেকে অবৈধ উপায়ে ভূমধ্য সাগর রুটে ইউরোপ যাবার সময় অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। ত্রুটিপূর্ণ নৌকা, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে লিবীয় উপকূলে নৌকাডুবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনায় হাজারো শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করতে জাতিসংঘের প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব কিয়াও জেয়া। তিনি বলেন, জাতিসংঘ যদি কাউকে মিয়ানমারের ঘটনার সত্য তদন্ত করতে পাঠায় তাহলে তাদেরকে প্রবেশ করতে দেওয়ার কোনো যৌক্তিকতা দেখছে না সূচি প্রশাসন। এ সময় দেশটির সরকার জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেবে না বলেও জানান তিনি। গত অক্টোবরে মিয়ানমারের পুলিশ তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সরকার।
তাদের এই অভিযান সংখ্যালঘু মুসলিমদের নিধনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে তীব্র সমালোচনা ওঠে। এরপরই জাতিসংঘ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি পাঠানোর কথা বলে। শুরু থেকেই জাতিসংঘের তদন্তের বিরোধিতা করে আসছেন অং সান সুচি। তার দাবি, জাতিসংঘ তদন্ত করলে তার দেশের স্বাভাবিক পারস্পরিক সম্পর্কে বিভেদ তৈরি হবে। মালয়েশিয়ায় 51 জন অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে অধিকাংশই নেপাল, মিয়ানমার ও বাংলাদেশি শ্রমিক বলে জানান ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুরে সেরি মুস্তফা। শুক্রবার কুয়ালালামপুরের পেতালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ই কার্ড নিবন্ধনের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 30 জুন। তা শেষ হওয়ার পরই অভিযান চালায় মালয়েশীয় ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ শ্রমিকদের আটক করতে এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। এদিকে ই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ এবং 2018 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে দ্য মাস্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। তাদের দাবি, জটিল নিবন্ধন প্রক্রিয়া এবং কাজের ধীরগতির জন্য অবৈধ শ্রমিকরা সময়মতো নিবন্ধিত হতে পারেনি। এছাড়া সরকার ই কার্ড বিনামূল্যে দিলেও শ্রমিকদের কাছ থেকে তাদের নিয়োগকর্তারা 5 থেকে 10 হাজার রিঙ্গিত করে অর্থ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন অনেকে। অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 30 দিন বাড়ানোর পর বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বিভিন্ন কারণে যারা আগের 90 দিনে সৌদি আরব ছাড়তে পারেননি তারা এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সৌদি আরবের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 24 জুন থেকে আরো 30 দিন বাড়ানোর ঘোষণা দেয়। সৌদি সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, বিভিন্ন কারণে আগের 90 দিনে যেসব কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশি সৌদি আরব ছেড়ে যেতে পারেননি, তারা নতুন মেয়াদের এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি সরকার এখানে সময়ের 1 মাস দেওয়ার কারণে আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয়েছে। এখন এই 1 মাসের সময়ের কারণে অনেক স্বস্তি পেয়েছে। সৌদি সরকার আমাদের 30 দিনের সময়সীমা বাড়াইছে, এতে করে আমরা উপকৃত হয়েছি। আমি আশা করি 30 দিনের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা অবৈধভাবে আছেন তারা ঠিক মতোই বাংলাদেশে যেতে পারবেন। যে 30 দিন মেয়াদ বাড়াইছে বাংলাদেশ সৌদি গভর্নমেন্টে, আমি মনে করি যে এতে বাংলাদেশের শ্রমিকদের অনেক উপকার হবে। এই 30 দিন সময়ের জন্য সৌদি সরকার অনেক ধন্যবাদ। ভাইয়েরা কাগজপত্র ঠিক করে দিতে পারবে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সাধারণ ক্ষমার এই নতুন মেয়াদের মধ্যেই অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি অবৈধ যদি এখানে থেকে থাকে আরো বেশি পরিমাণে, কারণ এই 1 মাস পরে কিন্তু একটা চিরুনি অভিযান হবে। ওই চিরুনি অভিযানে যদি আমাদের কোনো কর্মীরা যদি সেই করে অবৈধ হিসেবে চিহ্নিত হয়, তাহলে কিন্তু তাদেরকে সাহায্য করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। দূতাবাসের পক্ষ থেকে সবার আমরা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাবো, যারা অবৈধভাবে এইভাবে আসছে তারা যেন এই আউটপাসের সুবিধাটা নিয়ে দেশে ফেরত যায়। নির্ধারিত সময়ের পর অবৈধ অভিবাসীকে আটক করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসে বিশেষ বার্তা পাঠিয়েছে সৌদি প্রশাসন। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করার আহ্বান জানানো হয়। 25 জুন শুরু হওয়া নতুন ক্ষমার এ মেয়াদ শেষ হবে 24 জুলাই। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। ভারতে পণ্যের উপর নতুন কর আরোপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি নামে কেন্দ্রীয় সরকারের ওই কর কাঠামো শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়। সংসদের সেন্ট্রাল হলে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জিএসটির সূচনা হয় শনিবার। এদিকে জিএসটির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, বিএসপি সহ বিভিন্ন বিরোধী দল। কলকাতার ব্যবসায়ীরা জিএসটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বন্ধ রেখেছেন সেখানকার দোকানপাট। পাশাপাশি জিএসটিতে সংশোধনী আনা না হলে 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার সহ অন্তত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 2 জন। এদের মধ্যে এক
নারীও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনন্তনাগ এলাকায় সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এ সময় সশস্ত্র সংগঠন লস্করের কমান্ডার বশির লস্করি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এ সময় 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানানো হয়। পাকিস্তানের বাহাওয়ালপুরে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় আরো 19 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 194 জনে দাঁড়িয়েছে। গেল রোববার দক্ষিণ পাঞ্জাবের করাচি থেকে লাহোর মহাসড়কে 40,000 লিটার তেলবাহী একটি লরি রাস্তায় উল্টে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লরিটির আশেপাশে থাকা সব গাড়িতে আগুন ধরে যায়। এতে হতাহত হয় 2 শতাধিক মানুষ। তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনা তদন্তের পর তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার কারণে অন্তত 5 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। এছাড়া ট্যাঙ্কারের চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ গুরুতর আহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় শুক্রবার সান্তা আনা বিমানবন্দরে অবতরণের সময় চেসনা 310 নামের বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে একজন নারী ও পুরুষ রয়েছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে জানাতে না পারলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার জানাবো মেসির বিয়ের খবর। সম্পন্ন হলো লিওনেল মেসির বিয়ের আনুষ্ঠানিকতা। আজ সকালে শৈশবের বান্ধবী আন্তনেলা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে বছরের অন্যতম আলোচিত এই বিয়ে উপলক্ষ করে মেসির শহর রোজারিওতে বসেছিল তারার মেলা। তার ক্লাব সতীর্থ থেকে শুরু করে জাতীয় দলের বন্ধুরাও উপস্থিত ছিলেন এই আনুষ্ঠানিকতায়। বিয়ে তো অনেকেই করেন, তবে মেসি রোকোজ্জো জুটির এই আনুষ্ঠানিকতা যেন সব আলোচনার ঊর্ধ্বে। গেল কদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও সংবাদের শিরোনাম এই বিয়ে। অনেকে তো আবার বলেও দিয়েছেন শতাব্দীর সেরা বিয়ে হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের এই মহাপ্রণয়। বিশ্বের লাখো কোটি ভক্তদের যেমন আগ্রহের কেন্দ্রে ছিল মেসির বিয়ে, তেমনি আলোচনায় ছিল তার সহধর্মিণী রোকোজ্জোর বিয়ের পোশাকটিও, যেটি বিশেষভাবে নকশা করে আনা হয়েছিল স্পেন থেকে। যে কাজটি করেছিলেন বার্সেলোনার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রোসা ক্লারা। সময়ের সেরা এই ফুটবলার 30 বছর বয়সে বিয়ে করলেও বান্ধবীর সঙ্গে এক ছাদের নিচে আছেন অনেকদিন ধরেই। 2012 সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো। 2015 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র সন্তান ম্যাতেও। এই বিয়েতে তারাও ছিলেন বাড়তি এক আকর্ষণ। মেসির বিয়ে অথচ তারার মেলা বসবে না, তা কি হয়? তাই তো এদিন রোজারিওর সিটি সেন্টারে দেখা মিলল বিশ্বের সব উজ্জ্বল নক্ষত্রের। লুইস সুয়ারেস, হাভিয়ের মাসচেরানো, আনহেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, পিকে শাকিরা জুটি সহ আরো কত তারকা, সঙ্গে তাদের বান্ধবীরাও, যা এই বিয়ের অনুষ্ঠানকে করে তুলেছিল আরো বর্ণিল। তবে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে বছরের আলোচিত এই বিয়ে, কেননা এখানে আসার নিমন্ত্রণ পাননি পেপ গার্ডিওলা, লুইস এনরিকে সহ মেসির কোনো প্রশিক্ষকই। শুধু তাই নয়, ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনাও। মেসি রোকোজ্জোর সম্পর্কের শুরু শৈশব থেকেই। মাত্র 5 বছর বয়সে যে হাত ধরেছিলেন তারা, সেটা আরো সুদৃঢ় হলো রোজারিওতে। মাঝে অবশ্য নানা টানাপোড়েনে ভাটা পড়েছিল সম্পর্কে, তবে তাতেও ভালোবাসা কমেনি এতটুকু, যে টান আবারও তাদের আবদ্ধ করেছে জাগতিক দুনিয়ার সবচেয়ে মধুর বন্ধনে। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আর ধৈর্য দেখাবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। পিয়ংইয়ংকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার। আরব দেশগুলোর অবরোধ রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার শামিল, বললেন কাতারি প্রতিরক্ষা মন্ত্রী। গণমাধ্যম আল জাজিরা বন্ধের দাবি অগ্রহণযোগ্য, জানালো জাতিসংঘ। এবং চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে হংকংয়ের এমন কোনো আচরণ সহ্য করবে না বেইজিং, হুঁশিয়ারি জিনপিং এর। প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে শপথ নিলেন ক্যারি লাম। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।